দোস্ত দেখ, রাফিরে মাইরা একদম ভাজা ভাজা করে দিছে। কি? কারে তো বড় সাহস আমার বন্ধুরে এমনে মারছে? কে আবার? তোদের উপরের ওই সোহানা। কি? ওই সুসুয়ের এত বড় সাহস আমার এই দুধের সন্দেশের মতো বন্ধুরে মারছে? তুই টেনশন নিস না ভাই, ওই মাইয়া তোর যেইখানে মারছে আমিও ঠিক ওইখানেই মারমু। না না, একটা জায়গায় লাথি দিছে, ওইটা বাদে। ভাই তুই তো ইতিহাস। ওই ওরে এখনো বুকে নিস না কারে? ভাই তুই একটা মাল, তোর ওইখানে লাথি মারার পরও দাঁড়াই আসোস, তুই আমাকে গর্ব ভাই। চল আজকে ওই সোহানারে মজা দেখামু। চল এটা। ভাই তোরা বাইরে থাক, আমি ভেতরে থেকে টাইনা বের করে আনতেছি। দরজায় কয়েকটা টোকা দিতেই আন্টি বের হয়ে আসলো। আন্টি, সুসু কই? না মানে সোহানা কই? আন্টি বলেন ওর ঘরেই আছে। আমি হেসে বললাম হি হি হি, ওকে। সোহানার ঘরে ঢুকতেই গেঞ্জিটা ধরে টেনে নিয়ে গেল। ওই স্যার, 100 টাকা দিয়ে কিনছি। হারামি কুত্তা শয়তান, তোরে তো আজকে মেরেই ফেলবো। হায় হায়, মারতে এসে আমিই তো ফেসে গেছি। তোর ওই ছ্যাঁচড়া বন্ধু যেমন কেলানি দিছি, তোরেও দিমু। কিন্তু কেন? তোর ওই বন্ধু রাফি আজকে আমাকে প্রপোজ করছে, তাই ওরে কেলানি দিছি। আর তোরে কেলামু ওদের সাথে সারাদিন বাদরামি করার জন্য। আল্লাহ, কি ডাকাতের পাল্লায় ফেলাইলা। সোহানা, ওই দেখ রাফি আর রাজু নিচে মনে হয় দাঁড়াই আছে। কি? তার মানে তুই ওদের ডাকছিস? না না, জীবনেও না। এই যে নতুন গেঞ্জি শুয়ে কইতেছি। আসল কথা বললে হেব্বি মাইর দিবে। তোকে একটা সুযোগ দিচ্ছি, হয় তুই ওদের কেলানি দিবি, না হয় আমার হাতে কেলানি খাবি। বন্ধুরে তোরা মাফ করে দিস। ধুর, আমি কেলানি দিমু? এই যাচ্ছি, আর কেলায় চলে আসমু। ওয়াও, তোরে আমি চিনি না, তুই ওদের থেকে বড় ছ্যাঁচড়া। এই ধর পাইপ, এই দিয়ে মারবি, আমি তোর সাথেই থাকবো। এবার চল। কি আর করার, যাইতেছি। ওই, তুই এবার আগে গিয়ে মাইট দিবি, আমি লুকাই লুকাই দেখবো। ধুর, কি ফাঁসাটাই না ফাঁসছি। ওই শালা, তোরা সোহানাকে প্রপোজ করছস, সাহস তো কম না। দাঁড়া, মজা দেখাইতেছি। কি হারামি রে, তুই নিজেই ডেকে আনলি আর নিজেই মারতে আসছিস? চুপ শালা, এই নে, কেমন লাগে? সালা হারামি, জীবন আর কথা বলবি না তুই। একটু কাছে গিয়ে আস্তে করে বললাম, অমন বলিস না ভাই, ফাইসা গেছি তোদের একটু। ওই, কি বলতেছিস? মার। মারতেছি তো। শালারা সোহানাকে প্রপোজ করা। এরপরে ওরা দৌড়ে চলে গেছে। দেখলি কি মাইটাই না দিছি? হি হি হি। তাই না হারামি? পাইপটা নিয়ে আমারেও 2টা বাড়ি দিছে, কিন্তু আস্তে। তার থেকে জোরে আমি চিল্লানি দিছি। আসলে সোহানা আমাকে মারতে আসে, কিন্তু মারে না। আর মায়ের দিলেও আসতে। আসলে ওর সাথে এমন দুষ্টুমি ভালোই লাগে। হাজারো কিউটি একটা মেয়ে বলে কথা। শোন, এবার গিয়ে পড়তে বসবি, তা না হলে আবার মাইর খাবি। ঠিক আছে। এবার যা। বাসায় গিয়ে দেখি সব কাপড় কেমন গন্ধ করতেছে। মেলা দিন থেকে ধুয়ে দেওয়া হয়নি, অনেক দিন থেকে ধুয়ে দেওয়া হয়নি। তাই সব কাপড়গুলো ধুয়ে ছাদে শুকাতে দিতে যাচ্ছি। গিয়ে দেখি সোয়ানাও কাপড় শুকাতে যাচ্ছে। এদিক ওদিক না দেখেই সব কাপড় এক জায়গায় রেখে দিয়ে আমার কাপড়গুলো আরামসে শুকাইতে দিচ্ছি। পিছনে তাকাতেই আহ! ওই, আমার কাপড় এখানে কেন? না না, এমনি বাতাসে না সব পরে গেছিল, তাই ভাবলাম এক জায়গায় রেখে দেই। আমারগুলো শুকাইতে দিয়ে এসে তোরগুলো শুকাতে দেবো। সত্যি। তাহলে এবার শুকাইতে দে। যাক বাবা, অন্তত ধরা পড়িনি। চলে আসছিলাম, হঠাৎ সোহানার ডাক। ওই শাহরিয়া, শোন। কি? আঙ্কেলও তো নাই, আজকে দুপুরে রান্না কি করছিস? কিছু খাবো না আজকে। চুপ শয়তান, খাবি না কেন? গোসল করে আমাদের বাসায় আসবি, কেমন? না, পারমু না। পারলে তুই আমার বাসায় আসিস, আমি গেলাম। গোসল করে শুয়ে আসি। ধুর, সোহানাদের বাসায় যাওয়াই ভালো ছিল। এখন হেব্বি খিদে লাগছে। ওই, খিদে পাইছে তাই না? সোহানা তুই? হুম, খিদে পাইছে তাই না? মাথার নাড়লাম শুধু। জানতাম আমি। এই নে ধর, খেয়ে নে। বিদ্যুতের গতিতে খেতে লাগলাম। ওই হা করে কি দেখছিস? না কিছু না, আমি খাইছি কিনা জিজ্ঞেস করবি না? এই রে, ভুলেই গেছিলাম। হি হি হি, তুই খাইছিস? না, একসাথে খাবো, তাই দুইজনের খাবার আনছি। এই রে, আমি তো সব একবারেই মেখে ফেলেছি। এখন কি হবে? এইগুলো তুই খাবি না আমি জানি। তোরে বলছে কুত্তা। তার মানে খাবি? আচ্ছা, আমি খাওয়াই দেই। না থাক,
মারার দরকার নেই, এমনি বলছি। দূর গাধা। আচ্ছা দে, খাওয়াই দে। আমার এই মাখা খাবার খাবি? হুম, খাবো। এমন হাঁ করেই রাখবি নাকি খাবার দিবি? হি হি হি, এই নে ধর। কেমন বাচ্চাদের মতো খাচ্ছে। আমি জানি এই সময়ের কোনো মেয়ে আমার মাখা খাবার খেত না, কিন্তু সোহানাটা একদম আলাদা। আমি জানি সোহানা পাগলিটা আমাকে খুব ভালোবাসে, সেটা আরও আগে থেকেই জানি আমি। কিন্তু আমরা সব সময় কেমন ঝগড়া করতে থাকি খাওয়া শেষে। সুসু, এবার একটু মাথা টিপে দিবি? কি বললি শয়তান? বলেই মারতে শুরু করে দিল। এক পর্যায়ে ও আমার বুকের ওপর এসে পড়ে গেল। কি আর কমু ভাই, পুরো সিনেমার স্টাইল। সিনেমায় তো অমনভাবে পড়লে নায়িকা লজ্জা পেয়ে চলে যায়, কিন্তু এই মেয়ের তো কোনো লজ্জা নেই, এক হাতে মেরেই চলেছে। আচ্ছা সোহানা, তোকে একটা কথা বলতে যাচ্ছি অনেক দিন, কিন্তু কিছু বলা হচ্ছে না। কি কথা বল। না এখন না, রাতে ছাদে বলবো। ওকে, তাহলে আমি এখন গেলাম। রাতে ছাদে আসবি কিন্তু। ঠিক আছে, আসবো না। বলেই দৌড়ে চলে গেল। কি ভাবছেন এই দুপুর দুপুরে ভালোবাসার কথা বলে থাপ্পড় খামু আর একটু অভিমান নিয়ে ঘুমাই যামু, আর রাতে ঘুম হবে না তাই তো? আরে ভাই, রাতে বলমু, একটা চর খাইলে খামু, রাতে ভালো ঘুম হবে, আর সকালে উঠে সব ঠিকঠাক। তারপরে রাতে ছাদে গিয়ে দেখি সোহানা আগেই এসেছে, পেছন থেকে ডাক দিতে ঘুরে তাকালো। কি বলবি শুনি? সুসু, আমি তোকে। কি বললি হারামি? না মানে সোহানা, আমি তোকে খুব ভালোবাসি রে। তোকে ছাড়া আমার কেমন লাগে। সবাই বলে সুন্দরী মেয়ে আর স্কোয়ার কোম্পানি জিনিস অল্পতেই অন্যের হয়ে যায়, তাই অনেক সাহস নিয়ে তোকে মনের কথা বলে দিছি। এখন সব তোর হাতে। যদি থাপ্পড় দিতে চাস তাহলে একটু আসতে দিস, আর কালকে আবার একটু খাবার নিয়ে আসিস প্লিজ। শয়তান, এটা কোনো প্রপোজ হইল? আমাকে যদি সত্যিই ভালোবাসিস তাহলে যা, নগেনের বাগান থেকে 5টা গোলাপ নিয়ে আয়। বলা শেষ, দৌড় শুরু। একটু পর। শাহরিয়া, কি হয়েছে তোর? এত রক্ত কেন? বল না কি হয়েছে। দৌড়ে আসার সময় একটা বাইকের সাথে ধাক্কা লাগছিলাম, কেমন কান্না কান্না ভাবেই জড়িয়ে ধরলো। ওই, তোর কিছু হলে আমার কি হতো? আমি বললেই যেতে হবে? সত্যি যে তোকে ভালোবাসি রে পাগলি। দেখি কোথায় কোথায় লাগছে। এই যে ঠোঁটেও লাগছে। দেখি। বলেই কেমন আমার 2টা ঠোঁট 4টে হয়ে গেছে। হি হি হি, জানতো আর পাতে হবে না, আমার লজ্জা করতেছে। হি হি হি। মাঝে মাঝে মনে হয় তোমার সাথে দেখা না হলে ভালোবাসার মানেই জানতাম না। তুমি ভালো না বাসলে হয়তো এই মিষ্টি অনুভূতির দেখাই হতো না। তুমি আমার জীবনে না আসলে হয়তো আমার পৃথিবীটা এত রঙিন হতো না। ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। ঠাস ঠাস এক লাফে উঠে বসি বিছানায়, দুগালে হাত দিয়ে ভাবছি, আচ্ছা এতক্ষণ স্বপ্নে হিয়াকে প্রপোজ করছিলাম, ধুর শালার, স্বপ্নে এসেও মারে। স্বপ্নে একটু রোমান্স করবে তা না, এখানেও মারতে হয়। সময় দেখার জন্য মোবাইল হাতে নিয়ে দেখি হিয়ার নাম্বার থেকে 15টা মিস কল। এখন কি হবে? আজ আমার আর রক্ষা নেই। এই পেতনি আজকে যে আমাকে কি করবে আল্লাহ মালুম। ভয়ে ভয়ে আমি হিয়ার নাম্বারে কল দিতেই সাথে সাথে কল রিসিভ করে হিয়া বলে, এই কুত্তা, বান্দর, হনুমান, জলহস্তি, ইঁদুর, প্যাঁচা, শয়তান। আমি চুপচাপ দর্শকের মতো হিয়ার বকাগুলো শুনে যাচ্ছি। আমাকে চুপ করে থাকতে দেখে হিয়া আবার বলে, এই হারামি, এখন চুপ করে আছিস কেন? কতগুলো কল করেছি তোকে। আসলে দোস্ত কি হয়েছে শোন। তোর আসল নকলের খেতায় আগুন। তুই আমার কল রিসিভ করিসনি কেন সেটা বল। আরে ঘুমিয়েছিলাম তো, তাই দেখিনি। রাতভর মেয়েদের সাথে চ্যাটিং করা আর 9টা পর্যন্ত ঘুমানো। তুই আজকে কলেজে আয়, আমি তোর কি করি তুই দেখ। দেখ, এমন করে ভয় দেখালে কিন্তু আমি কলেজে আসবো না। তোর বাসায় এসে তোকে পিটিয়ে যাব। কলেজে আসবি না তাই না? এই তুই এত গুন্ডি কেন বলতো? কি বললি তুই? আমি গুন্ডি? তোকে এখন হাতের কাছে পেলে কি যে করতাম হারামি। এত রেগে যাচ্ছিস কেন? রাতে একটা অ্যাসাইনমেন্ট করতে করতে লেট হয়ে গেছে, তাই এত লেট হলো। 15 মিনিটের মধ্যে রেডি হয়ে আমার বাসার সামনে আসবি, না হলে তোর হাত পা ভেঙে দিব আমি, মনে রাখিস। জাস্ট 15 মিনিট অনলি। বলে কল কেটে দেয়। বাপ রে, মনে হচ্ছিল এতক্ষণ আমি রিমান্ডে ছিলাম। তবে এটা আজ নতুন নয়, রোজই হিয়ার বকা শুনতে হয়, আর সাথে কিলঘুষি তো ফিরে আসেই। তবে অন্য কেউ আমাকে কিছু বললে তার অবস্থা খারাপ করে ছেড়ে দেয়। চলুন আমার পরিচয়টা দেয়া যাক। আমি মেঘ।
বাবা মায়ের বড় ছেলে। আমার ছোট্ট একটা বোন আছে, মিমি, এবার ক্লাস 7-এ পড়ে, আর আমি অনার্স 3য় বর্ষে। মধ্যবিত্ত পরিবার আমাদের, তবে আব্বু কখনো আমাদেরকে তা বুঝতে দেয় না। যখন যা চেয়েছি আব্বু হাসি মুখে তা দিয়েছে। মাথার ওপর আব্বু নামের ছায়াটা আছে বলেই অভাব দুঃখ কষ্ট কখনো বুঝতে পারিনি। আব্বু একজন স্কুল টিচার আর আম্মু গৃহিণী। আর এতক্ষণ যে আমাকে মারার হুমকি দিচ্ছিল ওর নাম হিয়া, আমার বেস্ট ফ্রেন্ড, একমাত্র ফ্রেন্ড। আব্বু আম্মুর একমাত্র মেয়ে। হিয়ার আব্বু এদেশের বিশিষ্ট শিল্পপতি। এবার গল্পে ফেরা যাক। আমি ফ্রেশ হয়ে রেডি হচ্ছি, তখনই মিমি এসে বলে, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো ভাইয়া? কেন, রোজ যেদিকে ওঠে সেদিকে, হঠাৎ কথা বলছিস কেন? না, তুই আজ নিজে থেকেই উঠেছিস তো তাই বললাম। নিজে থেকে উঠেও তো লাভ হলো না, সেই হুমকি তো শুনতেই হলো। আজও হিয়া আপু তোকে মারার হুমকি দিয়েছে। এই, তুই আমার বোন নাকি শত্রু বলতো? তুই যা ভাবিস ভাইয়া, এখন খেতে আয়। আমি মিমিকে যেতে বলে রেডি হয়ে নিচে এসে দেখি হিয়ার দেওয়ার সময়ের আর মাত্র 2 মিনিট আছে। আম্মুকে খাবো না বলে এক দৌড়ে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে বের হয়ে চলে যাই হিয়ার বাসার সামনে। আম্মু আমাকে এভাবে বের হতে দেখে আম্মু মিমিকে বলে, কি রে, মেঘ এভাবে বের হয়ে গেল কেন? হিয়া আপু আজকেও কল করে হুমকি দিয়েছে। রোজ লেট করে ওঠে, বকা শুনবে হিয়ার থেকে, এটা অভ্যাস হয়ে গেছে এই বাদুরের। আজকে তোমার ছেলের খবর আছে। এরপর আম্মু আর মিমি খাবার খেয়ে নেয়। আমি হিয়ার বাসার সামনে এসে দেখি হিয়া রাগি লোকে তাকিয়ে আছে। ভয়ে ভয়ে আমার গলা শুকিয়ে গেছে, কেমন করে তাকিয়ে আছে। আমি হিয়ার সামনে এসে বাইক থামাতেই আমাকে প্রথমে উড়াধরা কিছুক্ষণ উত্তম মাধ্যম দিয়ে বলে, কুত্তা হারামি, এখন কয়টা বাজে? তোকে 15 মিনিটের মধ্যে বলছি, 5 মিনিট লেট কেন? আরে মাত্র 5 মিনিট লেট হয়েছে, তার জন্য এমন করে মারবি? না, লেট হওয়ার জন্য না। তুই আমাকে গুন্ডি বললি কেন তখন? আমি এমন কিছু বলেছিলাম নাকি? আচ্ছা, তোর মনে নেই তাই না? আরো দিতে হবে নাকি? না না না, থাক, যা দিয়েছিস তাই তো নিতে পারছি না। ও মা গো, কি শক্তি তোর হাতে! তোর বাপ কি খাওয়ায় রে তোরে? আমার দিকে চোখ রাঙিয়ে বাইকে উঠে বসে। এরপর বাইক নিয়ে চলে যাই কলেজে এসে বাইক পার্ক করে দুজনে ক্লাসে গিয়ে 2টা ক্লাস করে বের হয়ে পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছি। তখনই কোথা থেকে পূজা এসে আমাদের পাশে বসে আমায় বলে, কেমন আছো মেঘ? আমি কিছু বলার আগেই হিয়া বলে, মেঘ ভালো আছে, তুমি আগে ওর পাশ থেকে উঠে এদিকে বসো। কেন হিয়া, কি হয়েছে? মেঘের পাশে বসলে? এই, তোকে উঠতে বলেছি, চুপচাপ ওঠ। আরে কি হচ্ছে কি হিয়া, বসুক না, সমস্যা কোথায়? তুই চুপ থাক। এই পূজা, তোকে উঠতে বলেছি না, ওঠ। পূজা সেখান থেকে উঠে বলে, হিয়া এমন একটা ভাব করছিস, মনে হয় মেঘ তোর বয়ফ্রেন্ড। মেঘ আমার কি হয় সেটা তোকে জানতে হবে না, যা তুই এখান থেকে। আর কখনো মেঘের আশেপাশে দেখলে মেরে হাত পা ভেঙে দিব। পূজা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আমি তো ভয়ে শেষ, এখন যে কি করবে আল্লাহ জানে এই গুন্ডি। হিয়ার দিকে তাকিয়ে দেখি ওর চোখ লাল হয়ে আছে আর রাগে শরীর কাঁপছে। আমি ভয়ে ভয়ে একটা শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলি, এত তো রেগে গেলি কেন, বুঝলাম না। তোর খুব শখ অন্য মেয়েদের পাশে বসার, আমাকে দিয়ে হয় না তোর। আরে আমি অন্য মেয়ের সাথে কেন বসবো? আর তুই এসব কি বলছিস? একটা কথা কান খুলে শুনে রাখ, আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, কারোর দিকে তাকালে প্রথমে তোকে মারবো, তারপর নিজেকে শেষ করে দেব। বলেই সেখান থেকে উঠে হাঁটতে শুরু করে। আমিও উঠে ওর পিছু পিছু হাঁটছি আর ডাকছি, কিন্তু গন্ডিটার শুনেও না শোনার মতো হেঁটেই চলেছে। দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা ধক করে ওঠে, ওর চোখে পানি। এতটুকু পথ হেঁটে এসেছে মাত্র, এর মধ্যে কান্না করে চোখ লাল করে ফেলেছে। আমাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আমি হিয়ার হাত ধরে আমার সাথে মিশিয়ে নেই। হিয়া ছোটাছুটি করছে। কি হয়েছে তোর, এমন করছিস কেন? তোর জানতে হবে না, ছাড় আমাকে, বাসায় যাব। ছাড়বো না। কি অবস্থা করেছিস তুই কান্না করে? তাতে তোর কি, তুই যা ওই ডাইনি পূজার কাছে। সত্যি যাব? যা, তোকে আটকে রেখেছি কে? তুই তো আমাকে ধরে রেখেছিস। এই কুত্তা, আমি তোকে ধরেছি না তুই আমাকে ধরেছিস? আমি হিয়ার চোখের পানি মুছে দিয়ে বললাম, সে যেই ধরুক, আমি অন্য কারো কাছে যাচ্ছি না বুঝলি।
আমার গুন্ডি বেস্ট ফ্রেন্ডও কান্নাও করতে জানে, এটা জানতাম না তো। তুই আবার আমায় গুন্ডি বললি? তোকে আমি এই শোন না, পরে আমাকে মারিস। সকালে বাসা থেকে না খেয়ে এসেছি, ক্ষুধায় পেটে ইঁদুর ছুটোছুটি করছে। কি? তুই এখনো না খেয়ে আছিস? আমাকে আগে কেন বললি না হারামি? বলেই নিজেকে আমার থেকে সারিয়ে নিয়ে আবারও আমার নরম গালকে গরম করে বলে, আয় আমার সাথে। এটা বললে তো আমি এমনি শুনতাম। নরম গালটাকে গরম করার কি ছিল? আবার খাবি এখন? এই না, এখন খাবার খাবো। বলেই দুজনে একসাথে হেসে দেই। এরপর একটা রেস্টুরেন্টে গিয়ে দুজনে বিরিয়ানি খেয়ে নেই। আমি বিল দিতে গেলে হিয়া আমার দিকে চোখ রাঙিয়ে তাকায়। আমি চুপ হয়ে যাই। এরপর হিয়া বিল দেয়। এটা নতুন না, সবসময় হিয়াই টাকা দেয়। ফুচকা, চটপটি, মোট কথা যা খাই, এমনকি মাঝে মাঝে জোর করে আমার পকেটে 1000 টাকার নোট ভরে দেয়। আমি যদি না বলি তাহলে সেদিন কত যে মার খেতে হয় এই গুন্ডির হাতে, কি আর বলবো। এরপর রেস্টুরেন্ট থেকে বের হই। বাইক নিয়ে দুজনে কিছু সময় ঘোরাঘুরি করে আমি হিয়াকে ওর বাসায় ড্রপ করে দিয়ে আমার বাসায় চলে আসি। বাসায় আসতেই ছোট বোন এসে বলে, ভাইয়া আজকে কেমন দিল? কি দিবে আর কে দিবে? হিয়া আপু আজকে উত্তম মধ্যম দেয়নি? মজা নিচ্ছিস আমার সাথে? আচ্ছা নিব না, আমার চকলেট দে। আমি মনে মনে, এই রে, আজ তো চকলেট আনতে ভুলে গেছি। এখন কি হবে? চকলেট না পেলে তো এখন আবার হিয়াকে কল করে নালিশ করবে। কি করি এসব ভাবছিলাম, তখনই মোবাইলটা টুং করে উঠে হাতিয়ে নিয়ে দেখি হিয়ার SMS। তোর ডান পকেটে মিমির জন্য চকলেট দিয়েছি, জানি তুই আজও ভুলে যাবি। ডান পকেটে হাত দিয়ে দেখি একটা চকলেট। মনে মনে হিয়াকে ধন্যবাদ দিয়ে মিমির হাতে চকলেট দিতেই মিমি আমার গালে চুমু দিয়ে বলে, আমার লক্ষ্মী ভাইয়া। কি রে, তোরা ভাই বোন কি বাইরে দাঁড়িয়েই আজকে কথা বলবি? তোমার মেয়ে তো রাস্তা ছাড়ছে না, কি করে ঢুকবে ভেতরে? মুখ ভেঙচি কেটে চলে যায়। যাস শালা, এটা কি হলো? চকলেট নেওয়ার সময় লক্ষ্মী ভাইয়া, এখন মুখ ভেঙচি? বাহ, পাবলিক। খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। না, আমি খেয়ে এসেছি বাইরে থেকে, এখন আর পারবো না। কি, হিয়ার হাতে মার খেয়ে পেট ভরে গেছে? আরে আম্মু মজা নিচ্ছে আমার সাথে। ওরে হিয়া, তোর জন্য সবাই মজা নেয় আমার সাথে। বাইরে থেকে বিরিয়ানি খেয়ে এসেছি আম্মু, আর নিজের ছেলের মার খেয়ে আসলে এত খুশি হও কেন বলো তো? তোকে সোজা করার জন্যই হিয়াই ঠিক আছে, তাই। কেন, আমি কি বাঁকা আছি নাকি? আম্মু বাংলা ছবি রিনা খানের মতো একটা লুক দিয়ে চলে যায়। আমি হাসতে হাসতে রুমে চলে যাই। রুমে গিয়ে চেঞ্জ করে মোবাইল হাতে নিয়ে গল্প লিখতে থাকি। আর আপনাদের তো বলা হয়নি, আমি মাঝে মাঝে টুকটাক গল্প লিখি। কিছু সময় গল্প লিখে ফেসবুক পোস্ট করে মোবাইল রাখতে গেলে বেয়াদব মোবাইলটা বেজে ওঠে। স্ক্রিনে লেখা বেস্টু। কল রিসিভ করে, কিরে পেতনি, এখন কল দিলি যে? কুত্তাটা কি করছে সেটা জানতে। নিজের বেস্টুকে কুত্তা বলিস? লজ্জা করে না তোর? আর তুই বুঝি আমায় আদর করে ডাকিস, আমায় যে গুন্ডি বলিস, আর এখনো কুত্তি বলে ডাকলি। বুঝেছি, কি করিস সেটা বল। কি করি তা তোকে শুনতে হবে না। আজকে রাতে ঘুমাবি না, আমার বাসায় চলে আসবি। তোর বাপ দেখলে আমার হাত পা ভেঙে হসপিটালে পাঠিয়ে দিবে। আব্বু আম্মু কিছুই বলবে না, তোকে যা বলছি তাই করবি। আরে পাগল নাকি? তোর বাপ কিছু না বললেও তোদের বাসার কুকুর আমাকে তার রাতের ডিনার বানিয়ে ফেলবে। তোকে আসতে বলেছি, আসবি বাস। আর 11:50 1 মিনিটও যদি লেট হয় তবে তোকে আমি কি করব সেটা তো জানিস। আমায় উত্তম মধ্যম দিবি, সাথে ফ্রিতে নরম গাল গরম করবি। তাহলে চুপচাপ চলে এসো বাবু, বাই। বাই কথাটা এত জোরে বলল মনে হয় আমার কানের পোকাগুলো লাফিয়ে উঠল। এরপর মোবাইলটা রেখে একটু ঘুমিয়ে নেই। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আব্বু আম্মু মিমি রেডি। কোথায় যাচ্ছে? আমি কাছে গিয়ে বলি, আম্মু তোমরা কি কোথাও যাচ্ছ? তোর খালার বাসায় যাচ্ছি, আজকে আর ফিরবো না। রাতে বাহির থেকে খাবার এনে খেয়ে নিস। কই, আমায় তো বললে না। সব কথা কি তোকে বলে করবে নাকি? আসছে, আমায় তো বললো না। এই পেতনি, বড্ড পেকে গেছিস। আমি কি তোকে কিছু বলেছি? তোর সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। এটা কি হলো? আমাকে কেউ পাত্তাই দিল না, চলে গেল। একটা ছেলেকে সব জায়গায় সবাই দাম দিলেও একটা জায়গায় তার কোনো পাত্তাই নেই, আর সেটা হলো নিজের বাসায়। ধুর চাই, যেখানে ইচ্ছা যাক। আমি বসে বসে টিভি দেখছি।
রাত 11টা বাজে। বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে যাই হিয়াদের বাসার সামনে। বাসা থেকে কিছুটা দূরে বাইক থামিয়ে চুপি চুপি গেটের কাছে গিয়ে দেখি দারোয়ান মামা নেই, আর একটু দূরে কুকুরটা ঘুমাচ্ছে। এই রে, এই কুকুরটা যদি আমাকে দেখে পুরো বাড়ি এখন দৌড় করাবে। বুকে ফু দিয়ে সাবধানে দেয়াল টপকে বাড়ির ভেতরে চলে যাই। একটু শব্দ হয়েছে, কিন্তু কি কুকুরটা তো ঘুমোচ্ছে মনে হয়, শব্দ শুনেনি। আমার জন্য ভালোই হলো। চুপি চুপি বাড়ির সামনে গিয়ে হিয়ার রুমের পিছনের পাইপ বেয়ে হিয়ার রুমের ব্যালকনিতে উঠে যাই। এরপর হিয়াকে কল করি। কিরে তুই কোথায়? 11:50 হতে আর 5 মিনিট বাকি। যদি লেট হয় তবে তোকে আমি। আরে ব্যালকনির দরজা খোল, আমি তোর ব্যালকনিতে। হিয়া এসে ব্যালকনির দরজা খুলতে আমি হিয়ার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আসি। বিশ্বাস করে নাবির ভাই, যা যা না দেখার ছিল তাই দেখে ফেলেছি। হিয়া একটা পেটিকোট আর ব্লাউজ পরে আছে। আমি চেন হারাবো অবস্থা। হিয়া আমার হাত ধরে টেনে ভিতরে নিয়ে গিয়ে বলে, এমন করে তাকিয়ে আছিস কেন? আগে নিজের দিকে তো তাকা। আমি ব্লাউজ আর পেটিকোট পরে আছি তো কি হয়েছে? এই তোর লজ্জা করে না একটা ছেলের সামনে এভাবে দাঁড়িয়ে আছিস? পরেছি তো, এই নাও পরিয়ে দাও। একটা শাড়ি আমার দিকে এগিয়ে দিয়ে বলে, তুই রাত 12টা শাড়ি পরিয়ে দেওয়ার জন্য আমাকে আসতে বলেছিস? আর ইউ ম্যাড হিয়া? এই শালা, চুপচাপ শাড়ি পরিয়ে দে, নয়তো এখন। আমি ভয়ে ভয়ে শাড়ি হাতে নিয়ে পরাতে শুরু করি। শাড়ি পরিয়ে দেওয়ার সময় যখন কুচিগুলো গুজে দিতে যাব, হিয়ার নাভিতে আমার চোখ আটকে যায়। ইচ্ছে করছে কামড়টা জড়িয়ে ধরে নাভিতে কিস করি। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করি। হিয়া বলে, যেটা করতে ইচ্ছে করছে সেটা ভুলেও এখন করিস না, না হলে একটা মায়েরও মাটিতে পড়বে না। আমি মনে মনে, ও বুঝলো কি করে আমার ওর নাভি চুমুতে ইচ্ছে করছে? এই গুন্ডি আবার জাদুবিদ্যা শিখলো কবে? এমন জিনিস সামনে থাকলে যে কারো মাথা নষ্ট তো হবেই। তাহলে মন যা বলছে করে ফেল। আমি যে এক ঘরের মধ্যে আছি, হিয়ার কথায় আমি সত্যি সত্যি হিয়ার কোমর জড়িয়ে ধরে নাভিতে নিজের মুখ গজে দেই। হিয়া কেঁপে ওঠে, চোখ বন্ধ করে আমার চুল শক্ত করে খামচে ধরে। একটু পর আমার হুঁশ ফিরতেই আমি হিয়ার হাতে শাড়ির কুচি দিয়ে দূরে গিয়ে অন্যদিকে মুখ করে তাকিয়ে ভাবছি, এটা আমি কি করলাম? হিয়া এখন কি ভাবছে আমাকে? ও আমাকে খারাপ ভাবছে না তো? আমার ভাবনায় ছেদ কাটিয়ে হিয়া বলে, আমি তোকে কিছু ভাবছি না, সময় কম, চল আমার সাথে। বলেই আমার হাত ধরে টেনে ছাদে নিয়ে যায়। পুরো ছাদ অন্ধকার। হিয়া ছাদে এসে তুড়ি বাজাতেই চারপাশে লাইট জ্বলে ওঠে। আমি সামনে তাকিয়ে দেখি বড় করে লেখা হ্যাপি বার্থডে টু ইউ মেঘ। হিয়ার দিকে তাকাতেই হিয়া বলে ওঠে, আমি জানতাম তুই ভুলে যাবি, তবে আমি ভুলিনি আজ। সত্যি আমি ভুলে গিয়েছিলাম, আজ আমার জন্মদিন। এই জন্যই তুই আমায় আসতে বলেছিস? হিয়া মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। এরপর ছাদের এক পাশ থেকে আব্বু আম্মু বোন আঙ্কেল আন্টি সবাই একসাথে বলে ওঠে হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো অবাকের পর অবাক। আম্মু, তোমরা না খালার বাসায় যাবে বললে? এইসব প্ল্যান হিয়া আপুর তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি হিয়ার দিকে তাকিয়ে দেখি মিটিমিটি করে হাঁটছে। এরপর কেক কেটে প্রথমে বোন আব্বু আম্মু, এরপর হিয়াকে আঙ্কেল আন্টিকে খাইয়ে দেয়। সবাই আমাকেও খাইয়ে দেয়। এরপর আম্মু বলে, আমরা তোমাদের বিয়ে ঠিক করেছি, তবে সেটা এখন নয়, তোমাদের লেখাপড়া শেষ হলে। হিয়া আমাদের সব বলেছে, তোমরা একে অপরকে ভালোবাসো। আমরা দুই পরিবারই রাজি। আমি হিয়ার দিকে তাকিয়ে দেখি গুন্ডিটা লজ্জায় লাল হচ্ছে। এরপর সবাই আরও কিছু কথা বলে চলে যায়। ছাদে এখন আমি আর হিয়ার কাছে গিয়ে ওকে টেনে নিয়ে বলি, কিরে আমায় ভালোবাসিস? নো, তুই এখন থেকে শুধু তুমি। আর তুমি বোঝো না কেন? তোমায় অন্য মেয়ের সাথে কথা বলতে দেখলে আমি কতটা কষ্ট পাই। আর তুমি বোঝো না আমি তোমাকে ছাড়া অন্য মেয়ের সাথে কেন কথা বলি না? তাহলে প্রপোজ করো। আমি হিয়ার সামনে হাঁটু ভাঁজ করে বসে বলি, সারা জীবন এভাবেই আমার পাশে থাকার জন্য তোমাকে চাই। আমি ভুল করলে আমাকে শাসন করার জন্য তোমাকে চাই। আই লাভ ইউ হিয়া, উইল ইউ ম্যারি মি? হিয়া দৌড়ে এসে আমার বুকে ঝাপটে পড়ে। শুরু হলো আমাদের নতুন পথ চলা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।